আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ পর্ব ১৪। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিহা খানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, বড়াম্মু তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ। আমার তেমন কিছুই হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলে আর কোনো ভয় নেই। আবির এবার রাগি রাগি চোখে মেঘের পানে তাকালো। মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না। ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল আবির। রাগে চোখ মুখ লাল হয়ে মেঘের পানে তাকিয়ে আছে। তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি? মেঘ সহ সকলে হতবম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করেছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির অনেক রেগে গেছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সব সময় তুই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজ কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলা সিঁড়িতে এসে দাঁড়িয়েছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ হতবিহ্বল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি এমন বলেছে যার জন্য এত রেগে গেছে আবির। আবির শান্ত হ বাবা, মেঘ তো কথাটা না বুঝেই বলে ফেলেছে। ওকে বুঝিয়ে বল, অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোন কথাটা বুঝে বলে? ও সবই তো না বুঝেই বলে। ও কি বুঝতে পারছে না ওর উপরে থাকাটা ঝুঁকিপূর্ণ, নাকি বুঝেও আমাকে টেনশন দিতে চায়? উপরের রুমে 2 দিন একটানা থাকার পর আবার ইচ্ছে করবে ও নিচে এসে সকলের সাথে গল্প করতে। তখন ও আবার ওই সিঁড়ি দিয়ে নিচে চলে আসবে। আমি কি অফিস রেখে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারছে না বলো তো? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি রাগি ভাবে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। আবিরকে দেখে মনে হচ্ছে এতগুলো কথা বলার পর ওর রাগটা যেন একটু পড়ে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল। দুহাত নিজের মাথায় চেপে ধরে বলল, আমি মেঘকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানে ও বারবার একঘেয়েমি করছে। মেঘ এবার উঠে এসে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন তরতর করে বাড়ছে। তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল। আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে বসে তার হাতটাকে মেঘের হাতের মুঠোবন্দি করেছে। টলমল চোখ নিয়ে আবিরের পানে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবার চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজন নিচেই থাকব। মেঘের শান্ত কণ্ঠ শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো, একই রাগের কণ্ঠে একটু বেশিই বলে ফেলেছি। এতটা না বললেও হয়তোবা পারতাম। সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুইটা নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারো প্লিজ কষ্ট পাস না। আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে দু চোখে এতক্ষণে জমে থাকা টলমল জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা করবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ ফিক করে হেসে দিল। বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করেছিলাম উপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভড়কে গেল। তারপর আবারও ফিক করে হেসে দিল। মেঘের মুখের হাসি দেখে
দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসল। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসল। বিকেল 5:30। মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়ার সত্ত্বেও সেখানে আজ যেতে পারছে না। তানভীরও মনে হয় এইমাত্র বাড়ি ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ার শব্দ পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিন একজন দক্ষ পাহারাদারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্তি নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসেই ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিং হোম থেকে ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে। আবির বের হতেই দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজে হাতে খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্ত চোখে তাকালো। কি হয়েছে, এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপ রেখে মেঘকে পাজাগলা করে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আবির ওকে ড্রয়িং রুমে দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসিয়ে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে এক পা ও হাঁটিস, আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখব। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। যা বলেছি তাই করব। আমার কথার নড়চড় হবে না। কি হয়েছে আমার বনুর? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবার বলল, ভাইয়া, তুমি আমার বনুকে কি বলেছ? ও এমন মুখটাকে ফুলিয়ে গোল আলুর মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কি হয়েছে? তুমি কি বনুর উপর রাগ করেছ? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোর বোন আমার কোনো কথা শোনে না তানভীর। তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শোনে না তার শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়িই বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখিনি এমন দুষ্টুমির সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরদের সাথে আবিরের ব্যবহার সম্পূর্ণ অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বনু, তুই এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে? তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এই মাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি বনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়াই বন্যা সব বলেছে। আমি এখন তোর রুমেই যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, তুই তোর বোনকে বলে দে, আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখন যেন আমার কথার কোনো নড়চড় না হয়। আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর, বন্যা সহ সকলেই বুঝতে পারল, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে, জানিস তো সবুরের ফল সর্বদা মিষ্টি হয়। মেঘ ছোট করে উত্তর দিল, তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলেও। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি, 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব, তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘ সহ সকলেই খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে দৌড়ে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল,
পাবে না আম্মু, আমি খেয়াল করেই এসেছি। এবার আবির সুন্দর মিহি কণ্ঠে আদিকে ডাকলো। আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। বলো ভাইয়া। আদির হাত টেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো। এভাবে ছুটে এসে তোর আপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল, আসলে ভাইয়া এমনি। নিজের হাতে চিপসটাকে দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি। শুনেছি মেঘ আপু খেলেই বাবুর খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানভীর কান টেনে ধরল আদির। বলল, তুই তো বেশ পাকা হয়েছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো বলেই আদি চিৎকার দিল। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিটিয়ে হেসে বলল, এবার ঠিক আছে, আরও বল পাকা কথা। বলেই উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেছে। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিহা খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তা নিজে হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনছেন? আবিরের টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ। মেঘ শুয়ে আছে পাশে, আজ শোয়া হয়ে বসে ফোন টিপছে আবির। বলো। আবিরের মুখে সেই চিরচেনা শব্দটা শুনেই মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেছে। আপনি কি এখন আমার উপর রেগে আছেন? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটাকে দুই হাতের আঁচলায় নিয়ে ললাটে চুমু আঁকল। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি গোধূলি লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকে আমি কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া আমি সত্যিই বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমায় এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকি হাসল। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারোর ভিতরেই নেই। বেলা সকাল 7টা। বন্যার ভোরের তাপহীন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো এক জোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝে কিছু গরম আভাস পেতেই ভালোভাবে চোখ খুলে তাকালো। দেখলো প্রতিদিনের ন্যায় তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে সুপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যার মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখের অবয়বের দিকে তাকালো। এই মানুষটা বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখে আসছে বন্যা, কিন্তু কখনোই বুঝতে পারেনি তানভীরের শক্ত খোলসের ভিতর একটা বাচ্চা মন আছে। আর বুঝবেই বা কী করে? কখনো তো বোঝার চেষ্টাই করেনি। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু একই, সে তো নড়াচড়াই করতে পারছে না। তানভীর যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখ পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা মানুষ ঘুমের মাঝেও এতটা শক্ত করে কিভাবে ধরে? ভালোবাসার মানুষকে আর একটু বেশি সময় কাছে রাখার জন্য এই ভিলেন সব পারে ম্যাডাম। তানভীরের কণ্ঠ শুনে বন্যা হতভম্ব। বন্যা ভাবনার মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হ্যাঁচকা টানে নিজের বুকের নিচে চাপ দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল, এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম। মুহূর্তেই যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে বন্যার চোখে, মুখে, গলায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার লেট হয়ে যাবে, আমাকে নিচে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথাই শুনতে পায়নি। মুখ ডুবালো গলায়, কাঁধে। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, গলা, কাঁধ, পেট। বন্যার শরীর যেন শিহরণের বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যাও বুঝতে পেরেছে তানভীরকে হাজার বললেও আর থামানো সম্ভব নয়, তাই নিজেও সায় দিল তানভীরের পাগলামোতে।
দুজনেই মেতে উঠল তাদের প্রেম লীলায়। ঘড়ির কাঁটা সকাল 7:30। তানভীর বন্যা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট গোসল সেরে নিচে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখে ইতোমধ্যে সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীরও তাড়াহুড়ো করে হাত ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে। হালিমা খান ও মালিহা খানও ছেলেকে জোর করলো, কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করলো। লেট হচ্ছে বলেই বের হয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালই রয়ে গেল।